সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন 2024-এর আঙ্গিকে 2025-এর সেট নম্বর 1 অর্থাৎ 2024 সনে তোমাদের 25 মার্কের মডেল প্রশ্ন বা প্রশ্ন ছিল স্কুলের, আর এখন সেই প্রশ্নটি 50 মার্কের হবে। আমি তোমাদের 50 মার্কের প্রশ্নেরই ফুললি একটি প্রশ্ন দেখাবো দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য, আর এটা সপ্তম শ্রেণীর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। আশা করি তোমরা প্রথম থেকে না টেনে টেনে পুরো ভিডিও যদি দেখতে পাও তাহলে একটা প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা চলে আসবে এবং কি পড়তে হবে না পড়তে হবে সেটা তোমরা বুঝতে পারবে। আমরা তাই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের প্রথমেই বলবো সিলেবাস। ভৌত পরিবেশের মধ্যে আছে আলো 1.2, 1.3 চুম্বক, তারপরে 1.4 তড়িৎ এবং 1.5 পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, এবং সর্বশেষ জীবন বিজ্ঞান আছে পরিবেশে সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। তোমরা প্রথমে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্ক 40 যোগ 10, অর্থাৎ 40 থাকবে ফিজিক্যাল সায়েন্স এবং 10 মার্ক থাকবে হচ্ছে তোমার জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। হ্যাঁ, তাহলে দেখো এখানে এমসিকিউ, এখানে 60টি অ্যান্সার করতে হবে, 9টি এমসিকিউর মধ্যে। 2 নম্বরে আছে 8টি 1 নম্বরের প্রশ্ন তোমরা অ্যান্সার করবে। তারপরে 3 নম্বরে হচ্ছে 2 নম্বরের 5টি প্রশ্ন আছে। তারপরে 4 নম্বরে হচ্ছে 3 নম্বরের 5টি প্রশ্ন আছে। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করে এবার লাইফ সায়েন্সে 10 মার্ক, সেটার এমসিকিউ তোমার 4টি আছে, 2টি অ্যান্সার করবে এবং 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 1 মার্ক করে 3টি প্রশ্ন, এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 2 মার্কের একটি প্রশ্ন, এবং 4 নম্বরে 3 মার্কের প্রশ্নই হচ্ছে ফুললি প্রশ্ন। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি হ্যাঁ প্রশ্নের সমাধানে, ঠিক আছে? তাহলে আমরা এমসিকিউ দেখি। ফিজিক্যাল সায়েন্সে 40 মার্কের, সেটা ঘষা কাজ হলো। হ্যাঁ, আমরা উত্তরটা দেখে নেই। ঘষা কাজ কি? ঘষা কাজ হলো মূলত ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ 3 নম্বরে হবে উত্তর। এরপরে আপাতন কোণ 60 ডিগ্রি হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি, অর্থাৎ আপাতন কোণ যা প্রতিফলন কোণ তা। হ্যাঁ, তাহলে আপাতন কোণ আর প্রতিফলন, আপাতন কোণ 60 হলে প্রতিফলনও 60, 60, 120 ডিগ্রি হবে, অর্থাৎ এটা হবে বি নম্বরের উত্তর। এরপরে মেলানিন হলো মানবদেহের চামড়ায় নির্গত এক প্রকার রঞ্জক পদার্থ, তাই রঞ্জক পদার্থ বি নম্বরের উত্তর। এরপরে আমরা চলে যাব টেলিফোন, 4 নম্বরের প্রশ্ন। টেলিফোনে কোন চুম্বক ব্যবহার করা হয়? টেলিফোনে মূলত আমরা যদি দেখি, টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। চুম্বকের চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 0.861। আসলে আমরা 86 বলেই জানি, তবে 0.861 একবারে ফুললি। একটি নির্জল কোষে বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে নির্জল কোষের প্রয়োজন কয়টি? অর্থাৎ 6টি। এখানে 9কে 1.5 দ্বারা ভাগ করলে 6 আসবে। তোমরা এভাবে অনায়াসে উত্তর বের করতে পারবে। এবার 7, 8, 9 7 নম্বরের প্রশ্ন। ইলেকট্রিক ভালভের ফিলামেন্ট তৈরি যা দিয়ে, সেটা হচ্ছে ট্যাংস্টান, অর্থাৎ এ নম্বরের উত্তর। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায়? বকখালিতে, এটা সি নম্বরের উত্তর। অপসারিত শক্তির একটি উৎস হলো কি? জৈব শক্তি, এটা ডি নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে, যেটা দেখা যাচ্ছে 8টি প্রশ্ন থাকবে অথবা সহ তোমরা উত্তর দিতে পারবে। আলোর প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যখন কোনো চকচকে অথবা অমসৃণ তলের উপর আপতিত হয়, হ্যাঁ, তখন সেই আলোক রশ্মিগুলো একই দিকে অথবা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বলে। অথবা প্রশ্নে কি আছে? প্রচ্ছায়া কাকে বলে? আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে পর্দায় যে গাঢ় অন্ধকার সৃষ্টি হয়, হ্যাঁ, ছায়া বা প্রচ্ছায়া বলে তাকে। কুড়িবিন্দু কাকে বলে? যে বিশেষ তাপমাত্রায় কোনো চুম্বক উত্তপ্ত করলে তার চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সেটি অচুম্বক পদার্থে রূপান্তরিত হয়, সেই তাপমাত্রাকে ওই পদার্থের কুড়িবিন্দু বলে। চুম্বকের উপাদানের আলাদা হলে বিন্দু আলাদা হয়ে যায়। নীল মেরু এবং লাল মেরু কি? ভূচুম্বকের উত্তর মেরুকে নীল মেরু এবং দক্ষিণ মেরুকে লাল মেরু বলা হয়। প্রতিবিম্ব কাকে বলে? বিচ্ছুরণ কাকে বলে? এরকম করে বেশ কয়েকটা আমরা প্রথমে দেখি প্রতিবিম্ব। কোনো বিন্দুস্য থেকে আগত অপসারী আলোক প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুস্য প্রতিবিম্ব বলে। অথবা প্রশ্ন বিচ্ছুরণ কাকে বলে? যৌগিক আলো থেকে আলোর বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। চুম্বক দৈর্ঘ্যের সংজ্ঞা। চুম্বকের 2 মেরু মধ্যবর্তী দূরত্বকে চুম্বকের চুম্বক দূরত্ব বলে। তড়িদাধান কাকে বলে? তড়িদাধান যুক্ত কণাকে বা তড়িদাহিত কণাকে তড়িদাধান বলে। মোবাইল নেবে? এরপরে লেডের পুরো নাম কি?
কোনো পরিবাহীর যে কোনো প্রচ্ছদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা বলে। লেডের পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। ফিউজ তার কি? যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য যে তার ব্যবহার করা হয় তা হলো ফিউজ তার। পরিবেশ বান্ধব শক্তি অন্য কোনো শক্তির উৎসের সন্ধান করতে হবে এবং যা পরিবেশের কম ক্ষতি করবে তাকে পরিবেশের বান্ধব শক্তি বলে। এই শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি, জোয়ার ভাটার শক্তি। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ব্যাপক সংখ্যায় উদ্ভিদ প্রাণী লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে নানা ধরনের জৈব বা অজৈব রাসায়নিক বিক্রিয়া শিলাস্তরে চাপা, ভূগর্ভস্থ তাপ ও বায়ুর অভাব ইত্যাদির কারণে জীবাশ্মে পরিণত হয় এবং এ থেকে কার্বন সমৃদ্ধ যে জ্বালানি উৎপন্ন হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এরপরে তোমার কি হলো আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে, এগুলো হলো আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র প্রতিফলন কোণের মান সর্বদা আপতন কোণের মানের সমান হয়। এবার অথবা আলো কি বক্রপথে চলাচল করতে পারে? উত্তর সাপেক্ষে পরীক্ষামূলক একটি যুক্তি দেখো। না, একটি ফাঁপা সোজা পাইপের ভিতর দিয়ে যে কোনো আলো উৎসের দিকে তাকালে সেই আলো দেখতে পাওয়া যায়, কিন্তু ওই পাইপটি বাঁকালে আলোক উৎসকে আর দেখতে পাওয়া যায় না। এমনটা ঘটার কারণ হলো আলো বাঁকা পথে চলতে পারে না। এবার সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টি পার্থক্য আছে। তোমাদের যদি 2 মার্কের প্রশ্ন থাকে তোমরা 3টি থেকে 4টি পার্থক্য দেবে। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন ও প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হলে সদ্বিম্ব গঠিত হয়, বা প্রতিফলন প্রতিসরণ পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে তাকে অসদ্বিম্ব। সদ্বিম্ব কে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। অসদ্বিম্বকে চোখেও দেখা যায় না, পর্দায় ফেলা যায় না। সদ্বিম্ব অবশীর্ষ হয়, অসদ্বিম্ব সমশীর্ষ হয়। সদ্বিম্ব পার্শ্ব পরিবর্তন হয় না, অসদ্বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। অবতল দর্পণ উত্তর লেন্সে সদ্বিম্ব গঠিত হয়, সব রকম দর্পণ এবং লেন্সে অসদ্বিম্ব গঠিত। সদ্বিম্ব স্পর্শ করা যায়, অসদ্বিম্ব স্পর্শ করা যায় না। যা প্রছায়া এবং ছায়ার উপছায়ার অথবা যেটা পার্থক্য। তাহলে বিন্দু আলোকউৎস এর ক্ষেত্রে প্রচ্ছায়া সৃষ্টি হয়, বিস্তৃত আলোকউৎসের ক্ষেত্রে উপছায়া সৃষ্টি হয়। ছায়া গাঢ় অন্ধকার অঞ্চল, উপছায়া আবছা অন্ধকার অঞ্চল। কেবলমাত্র প্রচ্ছায়া সৃষ্টি হতে পারে, কেবলমাত্র উপছায়া সৃষ্টি হতে পারে। প্রচ্ছায়া অংশে আলো একেবারে প্রবেশ করতে পারে না, উপছায়া অংশে আলো উৎসের জন্য কিছু অংশে প্রবেশ করতে সুযোগ পায়। এরপরে 3 চুম্বক ও চৌম্বক পদার্থ। যে বস্তু যেমন লোহা, নিকেল, কোবাল্ট আকর্ষণ করতে পারে এবং চারদিকে নির্দেশক ধর্ম আছে তাকে চুম্বক বলে। যে পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, যাকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়, সেই পদার্থকে চুম্বক পদার্থ বলে। আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর? আবিষ্ট চুম্বকের মেরুশক্তি বাড়ালে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ বাড়ে। আবিষ্কারে মেরু আবিষ্ট চুম্বক পদার্থের মধ্যে দূরত্ব যত কম হবে আবিষ্ট চুম্বকত্ব ততই বাড়বে। আবেশকারী চুম্বক এবং চুম্বক পদার্থের মধ্যে যে মাধ্যম থাকে তাকে তার উপর নির্ভর করে। এরপরে পরিবাহী রোধ কাকে বলে? রোধ কোন কোন বিষয়ের উপর? যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহী রোধ বলে। পরিবাহী রোধের বিভিন্ন বিষয়ের প্রভাব, যেমন কি উষ্ণতা অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো পরিবাহের দৈর্ঘ্য, পরিবাহের প্রচ্ছদ এবং পরিবাহের উপাদান। পরিবাহের দৈর্ঘ্য নির্ভরতা, অর্থাৎ পরিবাহের দৈর্ঘ্য বলে রোধ বৃদ্ধি পায়। পরিবাহের প্রচ্ছদের ক্ষেত্রফল, এর পরিবাহের প্রচ্ছদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলেও রোধ হ্রাস পাবে। পরিবাহের উপাদানের উপর নির্ভর। পরিবাহের দৈর্ঘ্য প্রচ্ছ অপরিবর্তিত থাকলে পরিবাহের রোধ উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ যে কোনো উপাদানের রোধ বেশি হয় আবার কোনো উপাদানের রোধ কমও হয়। এরপরে পরের প্রশ্ন, ক্ষয়িষ্ণু শক্তি কাকে বলে? যেসব শক্তির পরিমাণ সীমিত এবং শক্তির উৎস শেষ হলে পুনরায় উৎপাদন করা যায় না তাকে ক্ষয়িষ্ণু শক্তি বলে। যেমন পেট্রোল, কয়লা। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এবং অল্প হাইড্রোকার্বন। সৌর কোষ কি কাজে লাগে? সৌরকোষের দুটি ভাগ। সৌরকোষ দ্বারা সৌরশক্তি তৈশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে, যেমন জল গরম করার জন্য সৌরতাপ যন্ত্রের ব্যবহার করা হয়, রান্নার কাজে সৌর কুকার ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, সুচিছিদ্র ক্যামেরা গঠন ও কার্যপ্রণালী। সুচিছিদ্র ক্যামেরার গঠন, কার্যপ্রণালী। সুচিছিদ্র ক্যামেরার গঠন জুতোর বাক্সের মতো। এটি চিত্রের ন্যায় বাক্সটির দিকে তার দেয়ালে একটি সূচক বা ব্রেক ঠেকলে উল্টো দিকের দেয়াল কেটে বাদ দিয়ে সেখানে ট্রেসি দেয়াল বানাও। সুচিদ্র ক্যামেরা কার্যপ্রণালী। এবার অন্ধকার ঘরে গিয়ে বাক্সের দেয়ালের ওই ছিদ্রের কাছে একটি জ্বলন্ত মোমবাতি শিখা ধরো। আলো সরলরেখা চল করে, তাই সূক্ষ্ম ছিদ্র বিন্দু আলোকোষের মতো কাজ করবে, তাই খসা কাজ বা ট্রেসিং পেপার এর উপর মোমবাতি শিখার উল্টো প্রতিকৃতি সৃষ্টি হবে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টে লেখা থাকে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টে লেখা থাকার কারণে
অ্যাম্বুলেন্স গাড়িতে এমএস কথাটি উল্টে করে লেখার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। অ্যাম্বুলেন্স মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়ার গাড়ি, যেখানে সামান্যতম সময়ের জন্য রোগীর জীবন মরণের প্রশ্ন উঠে আসে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে, এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ি চালক ভিউ ফাইন্ডারের ওই লেখা পুনরায় উল্টে অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটি অসৎবিম্ব দেখা যায়। সমরশিশু হলো লেখাটি সহজে পড়া সম্ভব হয়। অ্যাম্বুলেন্স গাড়ির চালক রাস্তা ছেড়ে দেয়, এজন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে। পৃথিবী নিজে একটি বিশাল চুম্বক আলোচনা করো। পৃথিবী নিজে একটি বিশাল চুম্বক, তার একটি চুম্বক ক্ষেত্র রয়েছে, এর ফলেই চুম্বক শলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণয় ক্ষমতার ব্যবহার করা যায়। পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে অনুসরণ করে উষ্ণ শীতের দিনে স্থানান্তর হয়। এই ভূ চুম্বক ক্ষেত্র না থাকলে দিক নির্ণয়ের ব্যবস্থা কার্যকারিতা হারিয়ে ফেলত। মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, এদের অধিকাংশ হলো তৈজযুক্ত কণা। ভূ চুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি উৎপন্ন হয়। ভূচুম্বকত্ব না থাকলে এটি সৃষ্টি হতো না। জীবের শরীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির প্রভাব আলোচনা করো। তড়িৎ শক্তির জীব জগতের সম্পর্কে বেশ গভীর। সমস্ত জীবের তরলে তড়িৎযুক্ত নানান ধরনের পরমাণু আর পরমাণু জোড় থাকে। এইসব তড়িৎযুক্ত কণার জন্য জীবদেহের তরল তড়িৎ পরিবাহী হয়। জেলিফিশ, ইলেকট্রিক ইল প্রভৃতি মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। হৃৎপিণ্ডের পেশিতে থাকে তড়িৎ উদ্দীপনা তৈরির উপাদান, এদের তড়িৎ উদ্দীপনা হৃদস্পন্দন তৈরি করে, যা সারা দেহে বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। মস্তিষ্কে তরঙ্গ তড়িৎ মস্তিষ্কের স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যে পরিবাহিত হয়, ফলে আমরা পেশি সংকোচন, পোষণ, চলাফেরা নানা কাজ করতে পারি। জীবেরা উত্তেজনায় সাড়া দেয়। টিকা লেখো যে কোনো দুটি। সোলার কুকার, জোয়ার ভাটা, সোলার ড্রেয়ার। সোলার গঠন আমি দুটো বর্ণনা করবো, বাকিগুলি তোমরা দেখে নেবে। সোলার কুকার, সৌরশক্তি চালিত কুকার গুলোর সর্বোচ্চ তাপমাত্রা 150 ডিগ্রি, ভিতরে রান্নার পাত্রের তাপমাত্রা করে 100 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বেশি না হওয়ার জন্য খাদ্যের গুণগত মান বজায় থাকে। জোয়ার ভাটার শক্তি, জোয়ার ও ভাটার প্রভাবকে কাজে লাগিয়ে যে শক্তি সংগ্রহ করা হয় তাকে জোয়ার ভাটার শক্তি বলে। নদী বা সমুদ্রে জোয়ার ভাটার সময় জলস্তরের উঠানামা কাজে লাগিয়ে টারবাইন ও ডায়নামাকে পরিচালিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সামুদ্রিক দ্বীপ ও তার উপকূলবর্তী অঞ্চলে বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। বৈদ্যুতিক পদ্ধতিতে কীভাবে কৃত্রিম তড়িৎ চুম্বক তৈরি করা যায়? একটি লোহার দণ্ড, একটি লম্বা অন্তরিত তামার তার, একটি সুইচ, একটি শক্তিশালী ব্যাটারি, একটি চুম্বক শলাকা নেওয়া হলো। চিত্রানুযায়ী লোহার দণ্ডের উপর অন্তরিত তামার তার জড়িয়ে নেওয়া হলো, তার দুই প্রান্তে ব্যাটারি ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে সুইচ সহ ছবির মতো যোগ করা হলো। চুম্বক শলাকাটি তার জড়ানো লোহার দণ্ডের সামনে এনে সুইচ অন করা হলো। দেখা যাবে চুম্বক শলাকা উত্তর মেরু বিক্ষিপ্ত হয়ে দূরে সরে গেল, আবার ব্যাটারির প্রান্তে দুটো উল্টে সুইচ অন করলো, শলাকার উত্তর মেরুটি আকর্ষিত হচ্ছে। এবার সুইচ অফ করে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বক শলাকাটি আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে। এ থেকে বোঝা গেল তড়িৎ প্রবাহের ফলে লোহার দণ্ডে চুম্বকে পরিণত হয়েছে। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। এরপরে আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলি দেখব। লাইফ সায়েন্সের প্রশ্ন, ব্যাপন প্রক্রিয়া চলে কিসের সাহায্যে? উচ্চতার তারতম্য, অর্থাৎ এ নম্বরের উত্তর। স্কুটেলাম দেখা যায় কোন বীজে? ভুট্টা বীজে দেখা যায় স্কুটেলাম। এরপরে একটি অসামাঙ্গ উভয়লিঙ্গ ফুল হচ্ছে কোনটি? অপরাজিতা। এরপরে কুমড়ো ফুল হলো এক প্রকার একলিঙ্গ ফুল, এটা এইট উত্তর। যাই হোক, এরপরে আমরা যাব 2 নম্বরের প্রশ্ন, কয়েকটি বিরুৎ জাতীয় গাছের নাম লেখো। যেমন ধান, গম। বিটপ কাকে বলে? মাটির উপরে কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল নিয়ে গাছের যে অংশ তাকে বিটপ বলে। ব্যাপন কাকে? অণুদের অবিশ্রান্ত গতির জন্য গ্যাসীয় অবস্থায় বা দ্রবণে এই বেশি গাঢ়ত্বের অংশ থেকে কম গাঢ়ত্বের অংশে পদার্থের অণুদের ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। তারপরে হচ্ছে অভিস্রবণ। দুটি সমপ্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধবৃত্ত পর্দার দ্বারা পৃথক করে রাখা হলে যে ভৌত প্রক্রিয়ার দ্বারা অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে দ্রবণে দ্রাবক অণুদের প্রবেশ করার ঘটনা ঘটে তাকে বলা হয় অভিস্রবণ বা অসমোসিস। স্বপরাগজ কাকে বলে? কোনো ফুলের পরাগ রেণুর যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন বলে। পুষ্পফুট কাকে বলে? 3 নম্বরের প্রশ্ন, উদাহরণ দাও। তাহলে যে সমস্ত ফুলের বৃত্তীয় দলমণ্ডলগুলো আলাদা করা যায় না, অর্থাৎ বর্ণের থেকে দুটো স্তবক একই বর্ণের হয় তাকে পুষ্পফুট বা পেরিয়েন্ট বলে। যেমন রজনীগন্ধা পুষ্পফুটের একটি অংশকে টেপাল বলে। অথবা প্রশ্ন, জালিকার শিরাবিন্যাস কাকে বলে? যে পাতার ফলকে মাঝখানে একটি শিরা থেকে অন্য শিরা উপশিরা বেরিয়ে চারিদিকে জালের মতো বিন্যস্ত থাকে সেই শিরাবিন্যাসকে জালিকার শিরাবিন্যাস বলে, যেমন জবা পাতা। এরপরে সর্বশেষ 4 নম্বরের প্রশ্ন, দৈনন্দিন জীবনে এবং জীবজগতে অন্যতম ব্যাপনের উদাহরণ দিয়ে আলোচনা করো।
দৈনন্দিন জীবনে আমরা দেখেছি পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে, ফল কাটলে ছোট ছোট মাছিরা এসে ভিড় করে, মৌমাছিরা ফুল ফুটলে উড়ে আসে, রাত্রে বাদুড়ও ফল খেতে উড়ে আসে। এই ঘটনাগুলো প্রতিটি ক্ষেত্রে পদার্থ থেকে উদ্দেয়ী যৌগগুলো বাষ্পীভূত হয়। এইসব যৌগের অণুরা বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। এই অণুরা খুব কম পরিমাণে থাকলেও প্রাণীদের ঘ্রাণেন্দ্রিয় বিশেষ কিছু প্রোটিনের সঙ্গে এরা যুক্ত হয়। এর ফলে প্রাণীদের মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে, মাথার বাতাস বইলে গাছের যৌগের অণুগুলো আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এরপর সাপ কেন প্রায় জীব বের করে? হ্যাঁ, বিভিন্ন প্রাণীর দেহ থেকে বেরোনো নানা যৌগ বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। সেই সব যৌগ সাপের জিভে আটকে যায়। সাপের মুখের উপরের তালুতে একটি বিশেষ অঙ্গ থাকে, এর নাম জেকোবচন অর্গান। সাপ জিভটা মুখে ঢুকিয়ে উপরের তালুতে ঠেকালে তখন সেই গন্ধের অণুগুলো মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। এর সাহায্যে সাপ চারপাশে পরিবেশ সম্বন্ধে জানতে ও বুঝতে পারে। কি কি কারণে পরাগমনের সমস্যা এবং কেন তা বুঝিয়ে লেখো। অথবা পোকামাকড়, ঔষধ ব্যবহার, গাছপালা ধ্বংস, পরিবেশ উষ্ণতা বৃদ্ধি এবং পরিবেশের উষ্ণতা হ্রাস প্রধানত এই চারটি কারণে পরাগমনের সমস্যা দেখা দেয়। বেশি পোকামাকড় ঔষধ ব্যবহারের ফলে মৌমাছির প্রজাপতির মতো উপকারে মারা পড়ছে এবং এদের পতঙ্গের অভাব, পরাগযোগ ব্যাহত হয়ে চলছে। উষ্ণতার তারতম্যের ফলে ফুল ফোটার সময় পরিবর্তিত হয়ে যায়, এর ফলে পরাগমূলন ব্যাহত হয়। শিমুল জাতীয় গাছ কেটে ফেলার কারণে কীটপতঙ্গ, পাখি, বাদুড়ের মতো পরাগযোগ বাহকের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে, এতে পরাগযোগ সমস্যা হচ্ছে। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা যদি দেখে থাকো তাহলে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই।